এই জন্মদিনের সঙ্গে শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র এবং এই সৎসঙ্গের তাৎপর্য কোথায়? এই জন্মদিনের সঙ্গে শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের সম্পর্ক কোথায়? আর যে সমস্ত সতীর্থ এবং সতীর্থাবৃন্দ এখানে অংশগ্রহণ করেছে তারই উপযোগিতা, প্রাসঙ্গিকতা কোথায়? এই জিজ্ঞাসা এবং প্রশ্নগুলো আমাদের ভেতরে বুদ্বুদের মতো জেগে ওঠে। আমি আমার শৈশব তার সান্নিধ্য সামীপ্য প্রাপ্ত হয়ে আমি প্রত্যক্ষ করেছি তিনি জন্মদিন পালন করাকে অত্যন্ত গুরুত্ব দিতে। কেননা আমাদের জন্ম অ্যাক্সিডেন্টাল নয়, আমরা হঠাৎ করে জন্মগ্রহণ করি না। আমাদের জন্মদিনের একটা বিশেষ মুহূর্ত থাকে, জন্মের একটা বিশেষ উদ্দেশ্য থাকে, জন্মের একটা বিশেষ কার্যকারণ ও সূত্র সম্মতি থাকে। We are not accidental entity. আমরা হঠাৎ করে জন্মগ্রহণ করি না জন্তু জানোয়ারের মতো। তাই তিনি জন্মদিনকে গুরুত্ব দিতেন, জন্মের তাৎপর্যকে গুরুত্ব দিতে তিনি জন্মদিনকে অত্যন্ত মূল্য দিতেন। সেই কারণেই জন্মদিন পালন করাকে তিনি বিশেষ পছন্দ করতেন। আমার সতীর্থ এই পরিবার তারা এই গুরুত্বকে অনুভব করে তাদের মঙ্গলাকাঙ্ক্ষী শুভানুধ্যায়ী সতীর্থ সতীর্থাদের আমন্ত্রণ জানিয়ে আজকে তা উদযাপন করছেন পুরুষোত্তম শ্রীপাদপদ্মে। শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের যে বিশেষ তাৎপর্য, যে বিশেষ মাহাত্ম্য, আজকে যত বিজ্ঞান উন্নত হচ্ছে, আজকে যত বিজ্ঞান অগ্রগমন করছে, ততই তার মাহাত্ম্য, গুরুত্ব, তাৎপর্য, প্রাসঙ্গিকতা in other term, form and language সারা বিশ্বে প্রতিষ্ঠিত হচ্ছে। হয়তো আমাদের ভাষায় প্রতিষ্ঠিত হচ্ছে না, আমাদের মতো করে প্রতিষ্ঠিত হচ্ছে না, কিন্তু বিশ্ব এতে ক্রমান্বয়ে স্বীকার করতে বাধ্য হচ্ছে। শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র তিনি পৃথিবীর মাটিকে নীল আকাশের নিচে একজন ব্যক্তি বলেই পরিগণিত হবে। ঠাকুর ভগবান, ঈশ্বর, পুরুষোত্তম, প্রেমময় এগুলো ভক্তদের উচ্চারণ, কিন্তু তিনি ব্যক্তি হিসেবেই পরিগণিত হবেন। এই ব্যক্তি হিসেবে তিনি যেখানে আবির্ভূত হয়েছিলেন, আমরা জন্মাই তারা আবির্ভূত হন। তিনি যেখানে আবির্ভূত হয়েছিলেন, আমি গত বছর মার্চ মাসে যখন ফিরেছি সেখান থেকে এখনো সমস্ত এশিয়ার ভেতরে দুর্নীতিগ্রস্ত জেলা বলে এখনো চিহ্নিত। এখনো ক্রাইম রিপোর্টে পাবনা সবচাইতে বড় জায়গা অঙ্গীকার করে আছে। এখনো পাবনায় অসামাজিকতা, সামাজিকতা বিরোধী যত কার্যকর্ম সেখানে এশিয়ার মধ্যে তার রেকর্ডস নাম অধিকার করে আছে। এরকম একটি পঙ্কি জায়গায় তিনি জন্মগ্রহণ করেছে। আর সেই জায়গা থেকে সেই 1888 সালের 14 সেপ্টেম্বর আরো অনেক শিশু পাবনায় জন্মগ্রহণ করেছিলেন। অনুকূলচন্দ্র একা আরো অনেক শিশু জন্মগ্রহণ করেছে, কিন্তু পাবনা হিমায়তপুর বিখ্যাত হয়েছে একজনকে আশ্রয় এবং অবলম্বন করে। সেখানে বহু মানুষের আগমন ঘটেছে, বহু জীবন সেখানে একত্রিত হয়েছে এবং ধীরে ধীরে সেটি একটি সংগঠনে সমন্বিত রূপ প্রকাশ পেয়েছে একজন ব্যক্তিকে অবলম্বন করে। আর এই ব্যক্তির নাম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র। আমার খুব স্পষ্ট মনে আছে, এই যে কবরের প্রার্থনা পড়লো, আমরা সবাই প্রার্থনা করি এলে মঙ্গল লোক কল্যাণ হোক। আমি তখন খুব ছোট, তার সামনে বসে আছি। তার সমস্ত বাণী সংগ্রাহক, সংকলক প্রয়াত আমার অত্যন্ত শ্রদ্ধেয় প্রফুল্ল কুমার দাস, তিনি শ্রী শ্রী ঠাকুরকে জিজ্ঞাসা করছে, কত সাধারণ সাধক, কত সাধারণ তপস্বী মুনি, তারা যখন মানুষের সমস্যা শুনে বলে ঠিক হয়ে যায়,
ঠিক হয়ে যায়। সে হিন্দু হোক, মুসলমান হোক, অনেক পীর হোক, তাদের কাছে যখন নিবেদন করে সব শোনার পর বলে ঠিক হয়ে যায়, ঠিক হয়ে যায়। আমি দেখেছি ঠিক হয়ে যায়। কিন্তু আমরা স্বয়ং আপনাকে পেয়েছি, পুরুষোত্তমকে পেয়েছি। আমরা যে এত প্রার্থনা করি, ওই আমাদের প্রার্থনা তো ঠিক করতে পারে না। আমাদের প্রার্থনা তো ভালো বা মঙ্গল করতে পারে না। এটা কেন হয়? আপনারা আলোচনা প্রসঙ্গে খুঁজে দেখবেন, তার মধ্যে এটি সংকবিত আছে। শ্রী শ্রী ঠাকুরকে যখন এই প্রশ্নটি করে, তিনি অনেকটা লম্বা প্রশ্ন করেছে। ঠাকুর একটা লাইনে উত্তর দিয়েছে। কি উত্তর দিয়েছিলেন জানেন? তোদের প্রার্থনা কনসেন্ট্রেটই হয় না। একটা উত্তর দিয়েছিলেন, তোদের প্রার্থনা কনসেন্ট্রেটই হয় না। এটা তিনি যে প্রথম বললেন তা নয়, এটি ভারতীয় উপনিষদ বলছে। এটি ভারতীয় উপনিষদ বলেছে আমাদের মধ্যে স্বয়ং ঈশ্বর স্রষ্টা এই গুণাবলী দিয়ে পাঠিয়েছে। পরাঞ্চি খানি শব্দটি উচ্চারণ করেছে। অর্থাৎ আমরা সবসময় এক্সেন্ট্রিক, আমরা সবসময় বহির্মুখী, আমরা কখনো অন্তর্মুখী হতে পারি না। আমাদের ভেতরে এমনই কৌশল দেওয়া আছে, এমনই সমস্ত মালবর্ষা ভরানো আছে যে আমরা সব সময়ের জন্য বহির্মুখী থাকতে চেষ্টা করি, আমরা অন্তর্মুখী হতে পারি না। এই বহির্মুখীনতাকে অন্তর্মুখী করানোর জন্যই যে জিনিসটা প্রয়োজন, তাকে একদিকে শ্রীমদ্ ভাগবত লীলা বলে চিহ্নিত করেছে। লি এবং লা, গ্রহণ এবং আলিঙ্গন, একে লীলা বলে চিহ্নিত করেছেন। আর এই লীলা মাধুর্যকে আস্বাদন করবার জন্য দীক্ষা বলে চিহ্নিত করেছে। আমার তো মাঝে মাঝে মনে হয় পৃথিবীর সব মানুষ দীক্ষিত, পৃথিবীর সব মানুষ দীক্ষিত। যদি জিজ্ঞাসা করেন কেন, এই কারণেই প্রত্যেকে নিজের নিজের দীক্ষা গ্রহণ করে আছে। দীক্ষা আপনারা ডিকশনারিতে খুলে দেখবেন, দীর্ঘই ক্ষীয় হসন্তর দিক। তার প্রথম মানে হচ্ছে শক্তি। যে মানুষ হাঁটাচলা করতে শক্তি আছে বই হাঁটাচলা করছে, যে মানুষ আয় উপার্জন করতে, সংসার উদযাপন করছে, শক্তি আছে বলেই করতে পারছে, রুজি রোজগার করতে শক্তি আছে বলেই করতে পারছে। সুতরাং শক্তি নেই এমন কোনো মানুষ নেই। তারপরে দেখবেন গতি, সে মানুষের গতি আছে বলেই সে সব কাজ সম্পাদন করতে পারছে। তারপরে দেখবেন মুন্ডন, অর্থাৎ বাধাকে মূল্যায়ন করতে পারছে, প্রতিকূলতাকে অতিক্রম করতে পারছে। তাই জন্যই সে তার মতন করে সফল এবং সার্থক জীবন যাপন করছে। তারপরে অভিষিক্ত হয়ে ওঠা, তারপরে সে ফললাভ করছে বলেই জীবন এবং তার প্রজন্ম রচনা করতে পারছে। তারপরে হচ্ছে সমন্বয়, আর তারপরে আসে দক্ষতা। দীক্ষার মানে এতগুলো শব্দ অভিধান ব্যবহার করেছে, এগুলো সবাই সবার মতন করে পড়ছে, কিন্তু সফলতা এবং সার্থকতা কেউ অর্জন করতে পারছে। এই সমন্বয়টা ঘটছে প্যাশনেটলি, কমপ্লেক্সিটি। এই সমন্বয়টা হারমোনিক্যালি হচ্ছে না, যেটা জীবন বৃদ্ধির, জীবন বর্ধনকারী, এই সমন্বয়টা হচ্ছে না। এইখানেই আমাদের কনসেন্ট্রেশন অত্যন্ত প্রয়োজন। একজন বিদেশি ঠাকুরকে জিজ্ঞেস করেছিলেন, আপনার হোল লিটারেচার, আপনার হোল ফিলসফি যদি একটা শব্দের মধ্যে বলতে হয়, আপনি কি বলবেন? আপনার সমস্ত দর্শনকে যদি একটা ওয়ার্ডের মধ্যে এক্সপ্রেস করতে হয়, আপনি কি বলবেন? শ্রী শ্রী ঠাকুর একটা শব্দ প্রয়োগকে লক্ষ্য না উচ্চারণ করে বললেন, বি কনসেন্ট্রেট। এই শব্দটার মধ্যে সমস্ত নিহিত হয়ে আছে। একটা মজার কথা বলি, যখন অ্যাডলফ হিটলার, জার্মানির ফুয়েরার, তিনি যখন নির্যাতন করছেন, নাৎসি বিধান করছে, তিনি যখন গ্যাস চেম্বার তৈরি করেছেন, বেলোপ্রিন তৈরি করেছে, সেই সময়তে একজন ভদ্রলোক ওই কনসেন্ট্রেশন ক্যাম্পে আটক হয়েছে। তার নাম কি জানেন? তার নাম হচ্ছে ভিক্টর ফ্রাঙ্কল। এই ভিক্টর ফ্রাঙ্কল একটা সময় অনুভব করতে পারলেন, এখান থেকে আমার আর বেরোবার সময় নেই, আর কোনো সুযোগ নেই, আমাকে আমাকে কেন মরতে হবে, আমাকে এখানে মরতে হবে। দেখবেন দরিদ্র মানুষের অসুখ খুব কম হয়। খুব ভালো করে আমি আমি সারা কলকাতা ভারতবর্ষ ঘুরে দেখেছি, রেশিও দেখেছি, খুব দরিদ্র মানুষের অসুখ বিসুখ খুব কম, ওষুধপত্র খায় কম।
খুব ধনী মানুষের অসুখ বিসুখের সংখ্যা অনেক বেশি। আমি এই রেশিওটা অনেক ক্ষেত্রে অনেক প্রদেশে ঘুরে বিভিন্ন ডাক্তারদের সাথে পরামর্শ করে দেখেছি অত্যন্ত ধনী মানুষের রোগের সংখ্যাটা বেশি, আর অত্যন্ত দরিদ্র মানুষের রোগের হারটা অনেক কম। কেননা সে যদি অসুস্থ হয়ে পড়ে তাহলে সংসার অচল হয়ে যাবে, জীবন অচল হয়ে যাবে। সুতরাং তার কনসেন্ট্রেশনটা সুস্থতার দিকে থাকে, আর ধনী মানুষের সম্ভবটা বেশি থাকে। তার ফলে তার নিয়ন্ত্রণটা নিজের ভেতরে হারিয়ে ফেলে, যার জন্য পারিপার্শ্বিক থেকে অনেক কিছু আহরণ এবং অর্জন করার ফলে সে দ্রুত অসুস্থ হয়ে পড়ে এবং তার মাত্রা অনেক বেড়ে যায়, যার ফলে ওষুধের সংখ্যা অনেক বেড়ে যায়। এই যে কনসেন্ট্রেশন যে কথাটা বললেন শ্রী ঠাকুর, এটা ঠাকুর প্রথম বললেন কি ভিক্টর ফ্র্যাঙ্কল ফিল করলেন যে আমাকে বাঁচতে হবে এবং আমাকে মুক্তি পেতে হবে। তার ডাইনে বাঁয়ে সামনে পেছনে অসংখ্য প্রাণ তার সামনে মারা গেল, কিন্তু অবশেষে ভিক্টর ফ্র্যাঙ্কল কনসেন্ট্রেশন ক্যাম্পে পাইয়ে আসে। যারা সাইকোলজি পড়ে, যারা মানুষ রোগের চিকিৎসা করেন, যারা মনোরোগ বিশেষজ্ঞ, তাদের প্রত্যেককে ভিক্টর ফ্র্যাঙ্কলের বই পড়তে হবে। জিজ্ঞেস করে দেখুন, তারা প্রত্যেকেই ভিক্টর ফ্র্যাঙ্কলকে সম্মান করেন, কারণ তার বই বিশ্ববিখ্যাত। আরেকজনের কথা বলছি, তার নাম হচ্ছে স্যার আর্থার গাইটার। একদম শিশুকাল থেকে তার স্বপ্ন ছিল অপারেশন টেবিলে দাঁড়িয়ে সে অপারেশন করবে এবং বিশ্ববিখ্যাত সার্জন হবে। এমনই দুর্ভাগ্য, তাই এমন একটি ব্যাধি তাকে আক্রান্ত করলো, কোমর থেকে পা পর্যন্ত অবসরে গেল। হুইল চেয়ার তার একমাত্র আশ্রয়। তার যারা গুণগ্রাহী, তার যারা শুভানুধ্যায়ী, প্রত্যেকে পরামর্শ দিল, গায়থান তুমি এই স্বপ্ন ত্যাগ কর, তুমি ইচ্ছে ত্যাগ কর, তুমি অন্য উইং বেছে নাও, অন্য চ্যানেল বেছে নাও, অন্যদিকে নিজেকে পড়াশোনা ঠিক কর। গায়থান কনসেন্ট্রিক করেছেন, আমি সার্জেন হব বলে। সার্জেন হতে পারো, তুমি তো অপারেশন করতে পারবে না হুইল চেয়ারে বসে, কারণ তুমি দাঁড়াতে পারবে না জীবনে। ও বললো আমি সার্জেন হব। যারা সার্জেন হয়েছে, যারা সার্জিক্যাল লাইনে পড়াশোনা করেছে, অর্থাৎ ডাক্তারের বই ছাড়া সার্জেন হওয়া খুব কঠিন। তিনি পুঙ্খানুপুঙ্খভাবে সার্জিক্যাল সমস্ত বিষয়ে বর্ণনা করেছে এবং তিনি শেষ উপসংহারে বলছেন, কনসেন্ট্রিক না হলে পরে জীবনের কোনো জায়গায় সফল এবং সার্থক হওয়া যায় না। শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র উপনিষদ থেকে বর্তমান সময়কাল পর্যন্ত এই কথাটিকেই আমাদের কাছে একটা শব্দে ব্যবহার করেছেন, দীক্ষা। একটা শব্দে ব্যবহার করেছেন, দীক্ষা। আজকেই কৃষ্ণপ্রসাদ মণ্ডল, লক্ষণ মণ্ডল, অঞ্জনা এরা দীক্ষা গ্রহণ করছে, কিন্তু এর কনসেন্ট্রিক নয়। আমরা অনেকে দীক্ষা গ্রহণ করেছি, আমরা কেউ কনসেন্ট্রিক নয়। কেন কনসেন্ট্রিক নয়? কিরকম কনসেন্ট্রিক নয়? দীক্ষার তাৎপর্য কি? ঠাকুর পূজনীয় ঋত্বিকাচার্য দেখতে বলেছিলেন, আপনি অ্যানাটমি, ফিজিওলজি, সাইকোলজি, কেমিস্ট্রি এবং ফিজিক্সের উপরে কনডেন্স ফর্মে কিছু লিটারেচার করুন। যাদের কর্মী হিসেবে অ্যাপয়েন্ট করবেন, যাদের কর্মী হিসেবে নিয়োগ করবেন, তাদের প্রাথমিক 6 মাসের একটা কোর্স করিয়ে দেন। আমরা সে বিষয়ে পিছিয়ে গেছি, যার ফলে কর্মী অনেক হয়েছে বিদ্যাহীন, জীবন আছে জেল্লাহীন, দীক্ষা আছে দক্ষতাহীন। এগুলো কেন হয়েছে? উইদাউট কনসেন্ট্রেশন। এগুলো হয়েছে কেন? উইদাউট কনসেন্ট্রেশন। ইন দ্য ইয়ার 1935 পাবনা হিমায়তপুর একটি অছড়াগা, সেখানে শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র মাত্র 15 জন মানুষকে নিয়ে একটি বৈপ্লবিক কাণ্ড ঘটিয়ে দিলেন ঋত্বিক সঙ্গত জীবনে। তার মধ্যে সর্বকনিষ্ঠ ঋত্বিকের নাম হচ্ছে কাশেশ্বর রায়চৌধুরী। তার বয়স হচ্ছে 15 বছর। তাকে ঋত্বিকের পাঞ্জা দিয়েছে, তখন হাতে লিখে পাঞ্জা দেওয়া হল। এবং 16 নম্বর ছিল কিশোরী মোহন দাস, তিনি পাঞ্জা পার। যেহেতু তিনি বেশ্যাবাড়ি যেতেন, ড্রিঙ্ক করতেন, তাকে ঠাকুর পাঞ্জা দেননি, কিন্তু মাঝে মাঝে ঠাকুর বলতেন কিশোরীতে দীক্ষা দিতে, তখন কিশোরী মোহন দাস দীক্ষা দিত। ঠাকুর যখন আদেশ করতেন তখন দীক্ষা দিত। কিশোরী মোহন দাস কোনোদিন ঋত্বিক সঙ্গে অনুপ্রবেশ করেনি, কিন্তু ঠাকুর তাকে মাঝে মধ্যে দীক্ষা দিতে বলেছেন, দীক্ষা দিয়েছে।
এই যে বিচিত্র ঘটনা, এই এই বিচিত্র ঘটনা তিনি যুক্তিসঙ্গ তৈরি করলেন কেন? কি করে কনসেন্ট্রিক জীবন যাপন করা যায়, কেমন করে কনসেন্ট্রিক জীবন যাপন করা যায়। একটা ছোট্ট নমুনা, তার লীলা রস, লীলা মাধুর্য না হলে আমরা বুঝতে পারবো না। উপনিষদ বলছে আমাদের মন বহির্মুখী। এই বহির্মুখী মন কখনো শক্তি অর্জন করতে পারে, কিছুতেই পারবে না, কোনো মুহূর্তেই পারবে না। অন্তর্মুখী হলে হাতি কি, হাতির চেয়েও বেশি শক্তি অর্জন করতে পারে অন্তর্মুখী হলে পরে। তার একটা মস্তকা আচার্য বিগ্রহ বলা, শ্রী শ্রী ঠাকুরকে বলা হয় জীবনী আচার্য। জীবনের জন্য যা প্রয়োজন তাকে তিনি আচার্য বলছে। আমার খুব স্পষ্ট মনে আছে, দেওঘরে বিকেল 5:30 বাজে, ঠাকুর পার্লার ঘরে যে চৌকিতে বসতেন সেই চৌকিতে বসে আছে, সামনে দাঁড়িয়ে আছেন বঙ্কিম রায়রা। ঠাকুর হঠাৎ অদ্ভুত স্বরে বললেন, যোশীডি থেকে মোগল সরাই ছেড়েগা। বঙ্কিম রায়রা শুনতে পেলেন না, বলেন কিছু বললেন, বললো যোশীডি থেকে মোগল সরাই ছেড়েগা। বঙ্কিম রায় ওখান থেকে ঠাকুরের চোখের সামনে কোমরে হাত গিয়ে বললেন, আপনি এখান থেকে বসে টের পেলেন? আপনি জানেন এখান থেকে যোশীডির দূরত্ব 7.5 কিলোমিটার। ঠাকুর আবার বললেন, মোগল সরাই ছেড়ে। আপনি কি করে বুঝলেন? তোর এত প্রচার করার দরকার কি? তুই বড় খোকার ঘর থেকে চাকাটা ঘুরে খবর নিয়ে বলবি থেকে। তিনি গিয়ে বর্দার ঘর থেকে যোশীডি স্টেশনে ফোন করলেন। স্টেশন মাস্টার বলে, হ্যাঁ জাস্ট নাও। ঠাকুর তখন বললেন, ঠিক সেই সময় মোগল সরাই ছেড়ে গেল। কৌতূহল নিয়ে গিয়েছিলেন, বিস্ময় নিয়ে ব্যাক করছে। ব্যাক করে ঠাকুরকে প্রশ্ন করছেন, আপনি কি করে টের পেলেন? ঠাকুর তখন বঙ্কিম রায়কে বললেন, লম্বকর্ণ হওয়া লাগে। লম্বকর্ণ হওয়া, এক জায়গায় বসে দূরের শব্দ শুনবি, এক জায়গায় বসে দূরের ঘ্রাণ পাবি, এক জায়গায় বসে অনেক দূরের শব্দকে অনুভব করতে পারবি। আমরা যে সাধনাটা করি দীক্ষার মধ্য দিয়ে, এর নাম হচ্ছে সপ্ত সাধনা। আমরা যে তপস্যাটা করি দীক্ষার মধ্য দিয়ে, এটাকে সপ্ত সাধনা বলা হয়। ঠাকুর পাবনা হিমায়তপুরে বিশ্ববিজ্ঞান কেন্দ্রে বসে আছে। অনেক ভক্ত, জ্ঞানী, গুণী সমস্ত, অল হাই ইন্টেলেকচুয়াল, হাই ইন্টেলেকচুয়াল যায়। ঠাকুর বসেই বলছে, একটা গন্ধ বাড়াচ্ছেন। সবাই বলছে, হ্যাঁ একটা গন্ধ আসছে, ওখান থেকে আসছে দেখ। সবাই চারপাশে খুঁজছে, দোতলা বিশ্ববিজ্ঞান কেন্দ্র, চারপাশে খুঁজছে, কিন্তু এই গন্ধটা কোত্থেকে আসছে কেউ আইডেন্টিফাই করতে পারছে। বেশ কিছুক্ষণ সময় পার হওয়ার পর শ্রী শ্রী ঠাকুর নিজেই বলবেন, আমার মনে হয় ওপরের থেকে পায়রা হাগিছে, পরিষ্কার করা হয়নি, পায়রার বুয়ের গন্ধ আসতেছে। দল বেঁধে গিয়ে দেবে, হ্যাঁ পায়রার বুয়ে কম। ঠাকুরকে জিজ্ঞেস করলেন, আপনি এখান থেকে বসে টের পেলেন কি করে? ঠাকুর বলছেন, অভ্যেস করা লাগে, এর নাম সাধনা, একে তপস্যা করা লাগে। আমাদের সৎসঙ্গের জেনারেল সেক্রেটারি জ্ঞানেন্দ্র ত্রিপাঠী গোস্বামী, এখনকার আশ্রম আমি সেদিনই ঘুরে আসলাম। এখনকার আশ্রম আর আমি যে সময়ের কথা বলছি তখনকার আশ্রমের আকাশ আর পাতাল পার্থক্য দেখে আসলাম। এখন কর্পোরেট সিস্টেম, আর তখন উন্মুক্ত ময়দান, খোলামাঠ, রোহিণী রোডে দাঁড়ালে পরে সব দেখা যায়। আশ্রমের একটা সাদা অ্যাম্বাসেডার গাড়ি বুস করে চলে গেল। প্রফুল্ল দাস যেমন নিত্যানন্দ আমার দিকে তাকিয়ে আছে, প্রফুল্ল দাস ঠাকুরের দিকে তাকিয়ে, আমি যেমন তোমার দিকে তাকিয়ে পেছনটা দেখতে পাচ্ছি, ঠাকুর তাই দেখতে পাচ্ছেন। ঠাকুর ফট করে বললেন, এই একটা গাড়ি গেল, গাড়ির পেছনের মাঝখানে সিটে জ্ঞান বসে আছে। প্রফুল্ল দাস ঘাট ঘুরিয়ে দেখে বললেন, আপনি এখান থেকে টের পেলেন? ঠাকুর বললেন, তো সন্দেহ করা কি দরকার, এখনই যায়েন বিবাদ ভঞ্জন করে আয়গা। বেশি দূর না, অশোক আশ্রম পর্যন্ত গেল, পোস্ট অফিসের পরের বিল্ডিংটা। ওখানে গিয়ে দেখলেন সবাই নামছে, দীননাথ শর্মা, মাঝখানে জ্ঞান গোসাই নামলো। প্রফুল্ল দাস গিয়ে জিজ্ঞেস করলেন, আপনি কি মাঝখানে বসে থেকে? তিনি বলছেন, হ্যাঁ। এবার ফিরে আসলো, এসে বলছেন, আপনি এখান থেকে বসে অত দূরে রোহিণী রোড দিয়ে চলে গেল, কি করে বের করেন? ঠাকুর তখন বলছেন, এই গাছটায় কটা পাতা আছে কত? এই সামনে একটা টগর ফুলের গাছ দেখে বললেন, এই গাছে কটা পাতা আছে কত? হেঁটে কি করে বলবো, গাছের পাতা বলবো ভুল করে? ঠাকুর বলছেন, অভ্যেস করা লাগে। ছোট ছোট গাছ দেখে দেখে পাতা গুনতে 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 অভ্যেস করা লাগে। তারপরে একটু বড় গাছ দেখে পাতা গুনতে গুনতে অভ্যেস করা লাগে।
তারপরে আরেকটু বড় গাছের পাতা গুনতে গুনতে অভ্যাস করা লাগে। তারপর অনুমান এসে যায়, যেটা কোনোভাবে কনভার্ট হয়ে যায়। এর থেকে মানুষ অনেক কিছু করতে পারে। সবটাই অভ্যাস যোগ কখন হবে? কনসেন্ট্রেশন থেকে। ঠাকুর পরিষ্কারভাবে বলছেন মানুষ দুবার কনসেন্ট্রিক হতে পারে। একবার যৌন উপভোগের সময় স্বামী স্ত্রী, আর একবার ধ্যান করার সময়। এই দুবার কনসেন্ট্রেশন মানুষের জীবনে আসে। আমাদের হিমায়তপুরে এটা কাকে বলেছি? গীতিকাচার্য কৃষ্ণ প্রসন্ন ভট্টাচার্য। তার স্ত্রী সুষমা দেবী পদ্মার স্নান করে সায়া ব্লাউজ কিচ্ছু নেই, শাড়ি গায়ে জড়িয়ে হেঁটে যাচ্ছেন। ঠাকুর দেখছেন কেষ্টদা ঠাকুরের মুখোমুখি। ঠাকুর বলছেন ওই দেখেন তেলে যাচ্ছে। ঘাড় ঘুরিয়ে বললেন, আমার স্ত্রী সুষমা, আপনি এখনই জড়ায় ধরে ওয়ের সাথে মিলিত হবে পারবেন? কেষ্টদা বলছে, ভোট তা হয় নাকি? হবে না। একটা নারী আপনার একটা পুরুষ এখনই তো পারে। বলে না না, তা হয় না, একটু সময় লাগে। ঠাকুর সঙ্গে সঙ্গে বলেন ধ্যান লাগে, ধ্যান লাগে। কারণ তার মানে ওই ভাবকে আনতে গেলে চিন্তা করা লাগে, মনে করা লাগে, ধ্যান লাগে, কার করে মিলিত হওয়া যায়। তা নাহলে সারা হয় না। শালা যাই করেন না ধ্যান ছাড়া কিচ্ছু হয় না বিস্তরা। ধ্যান ছাড়া কিচ্ছু হয় না। অপকর্ম করতে গেলেও ধ্যান লাগে, সুকর্ম করতে গেলেও ধ্যান লাগে। ধ্যান ছাড়া কিছু হয় না। ওই মূল কথা সারা কনসেন্ট্রেট, মূল কথা কনসেপ্ট। আমরা যখন দীক্ষা নেই তখন আমাদের চক্রের ছবির দিকে তাকিয়ে কিছুক্ষণ ধ্যান করতে হয়। অর্থাৎ ওই চারপাশের সাদা কালো চক্রের ভেতরে অর্জুনের চোখে যেমন পাখির চোখ ভেসেছিল, ওই রকম করে আমাদের মনকে নিয়ন্ত্রণ করতে হয় বিরল বা তৃষ্ণাতি। এটা একদিনে হয় না, এটা দীর্ঘ অভ্যাস্য। এটা একদিনে সম্ভব না, এটা দীর্ঘ অভ্যাস্য। আর এই অভ্যাস যোগে আমরা, আমার অনুভব এই ৮০ বছর বয়সে 99.9% লোক ফাঁকি দিয়েছে। 99.9% লোক আমরা ফাঁকি দিচ্ছি। আমরা কনসেন্ট্রিক হওয়ার জন্য শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের দীক্ষা গ্রহণ করেছি, কিন্তু তার গুণ বা উৎকর্ষতাকে আমার জীবনে প্রকাশ করতে পারিনি। গ্রহণ করেছি কিন্তু তার গুণ ও উৎকর্ষতাকে আমার জীবনে প্রকাশ করতে পারিনি, একদম পারিনি। আর যদি পারতাম তাহলে এক একজন যোগী ঋষি মুনির মতো প্রত্যেকটি আচার্যের মতন তৈরি হয়েছে। প্রত্যেকটি দীক্ষিত ব্যক্তি এই জন্য বাঁধা লাগে না, এই জন্য কোনো তত্ত্ব লাগে না। একটা সাধারণ দীক্ষিত ব্যক্তিকে তার চারপাশের মানুষ প্রণাম করতে বাধ্য হতো, ছুটে আসতে বাধ্য হতো। সেই শক্তি দীপ্তি জ্যোতি ক্রিয়াস কেন হয়? ফাঁকি দিয়েছি, স্বীকার করতে হবে আমাকে। আর আজকের এই জন্মদিনকে আশ্রয় করে যে সৎসঙ্গ, এ সম্পর্ক কি? ঠাকুর বলছেন লেখাপড়া শেখাটা খুব বড় বিষয় না। আমি কিছুদিন আগে বিআইটি ইউনিভার্সিটিতে গিয়েছিলাম, এই গত মাসে বিআইটি ইউনিভার্সিটিতে গিয়েছি। সেখানে একটা সেমিনার ছিল, সেই সেমিনারে অ্যাটেন্ড করলাম ৩ ঘন্টা। তারপরে একজন প্রফেসর কেমিস্ট্রি ফ্যাকাল্টি, তার বাড়িতে চা খাওয়ার নেমন্তন্ন ছিল, চা চক্রে। আমি সেখানে গেলাম, গিয়ে সেই বাড়ি গিয়ে গিন্নি, তিনিও প্রফেসর, তার হাজব্যান্ডও প্রফেসর। আমি সেই গিন্নিকে বললাম, তুমি একটু কফি খাওয়াবে? প্রচণ্ড ঠান্ডা তোমার রাঁচিতে, একটু কফি খাওয়াবে? বলল একটু দেরি হবে। আর কি বানাতে পারবেন? তুমি কফি বানাতে পারো না? তুমি রান্না করো না? তুই বিছানাপত্র ঝাড় দাও না? বাসন টাসন মাজো না? এ সংসার করো কি করে? কি এরকম করলো? ফোন করলো কাকে? আরবান ট্রাভেল, হোম ডেলিভারি সব। আমি তো ওর হাঁ করে তাকেই ভাবলাম এর বাচ্চাটা হোম ডেলিভারি না হয়। সব যদি হোম ডেলিভারি হয়, এই বাচ্চা একদিন হোম ডেলিভারি হয়ে যাবে, মা হয়ে যাবে। সুতরাং জন্মদিনের সঙ্গে ঠাকুর অনুকূলচন্দ্রের তাৎপর্য কোথায়? তিনি বলছেন লেখাপড়া শেখাটা খুব বড় বিষয় নয়। এই যে ডক্টরেট দেখে আসলাম, পেরিস্ট্রি ডক্টরেট দেখে আসলাম, এই ১ মাস আগে দেখে আসলাম, রান্না করতে পারে না, কাজ করতে পারে না। এই যখন মা হবে, এখনো হয়নি, যখন মা হবে এই বাচ্চাকেও মানুষ করতে পারবে না, কেসে দিয়ে দেবে। একটা কেসে দিয়ে নেবে, কেস থেকে কি মানুষ হবে এটা ভগবান জানে। কি খাওয়াবে? ঠাকুর বলতে অন্নের জানিস মন বয়, অন্ন মাফিক প্রবৃত্তি হয়। কে রান্না করবে, কি মন দিয়ে খাওয়াবে, এগুলো আমরা বুঝতে পারবো না, এগুলো আমরা ধরতে পারবো না। কেন পরবর্তীকালে ২০ বছর পরে অসুস্থ হচ্ছে, কেন গিয়ে এইরকম নেচার হচ্ছে, কিরকম গিয়ে এরকম ক্যারেক্টার হচ্ছে,
আমাদের সূত্রের মনি গণাইবর মতো আমরা ক্রোনোলজিক্যালি সেট আপ করতে পারবো না। এই মা হওয়া একটা কোয়ালিফিকেশন, বাবা হওয়া একটা কোয়ালিফিকেশন। ঠাকুর অনুকূলচন্দ্রের কাছে এসে বুঝতে পারলাম। একবার বেহালা পর্ণশ্রীতে বহু বছর আগে হাউজার নান্দা, জনার্দন দা, আমার বাবা, আমি গেছি। তো এত লোক, এত ভিড় দেখে আমার একটু বক্তৃতা করার চুলকানি হয়েছে। চুলকানি তো হয় জানে, খুব চুলকায়। এবার আমি বাবাকে গিয়ে বলছি আমি একটু বলবো। বাবা নাকে নস্যি দিয়ে দিয়ে বলছে তোকে কি কবি কইছে? আর না, তুই বললেই বলতে দেবে। তোকে তো পড়তে বলেন, তুই কবি কয়, শোন। কিছুক্ষণ বাদে বললেন তুই কবিটা কি কত? আর দিব্যজীবন, দিব্যজীবন কবি? আমি হ্যাঁ দিব্যজীবন, আর ছোটবেলাতেই দেখে আসছি দিব্যজীবন, ঠাকুর ঠাকুরকে দেখে আসছি। বাবা হেসে বলে আরে পাগল, শালা ও জীবন দেখা যায় না। আর তুই কি করা যায়? ফ্রি করা যায়। দিব্যজীবন দেখা যায় না, দিব্যজীবন ফ্রি করা যায়। ওই জ্যোতির্ময়তাকে অনুভব করা যায় ধ্যানে, ওটি পাওয়া যায় না, ফ্রি করা যায়। দেখা যায় নাকি? আমি জনার্দন মুখার্জির কাছে গিয়ে বললাম আমি তো বলবো। জনার্দন দা একটু নিচু হয়ে বললেন তোমার বাবার সাথে কথা বলছি। বাবা কি বললেন? বাবা এই কথা বললেন, ওইটাই ঠিক, ওটাই ঠিক। কি শ্রদ্ধা দেখেছি পরস্পরের প্রতি, পরস্পরের মান্যতা দেখেছি পরস্পরের প্রতি, এটা সৎসঙ্গ। আমি মান্যতা দেখেছি। তারপরেই বললেন বাবার কাছে যাও, পাশে গিয়ে বসো। আমি বাবার পাশে গিয়ে বসে দেখলাম বাবা কিছু উচ্চবাচ্য করে না। হাউসের ম্যানের কাছে গিয়ে বললো হাজারুল্লাহ আপনি তো বলি বলতে দেবে। এই তোর বাবা কি বললো? আমি বললাম যে বাবা এই কথা বললো, ঠিক বলেছে। আবার বাবার কাছে আসা, বাবা বলতে তোর এই আবেগ নষ্ট করা ঠিক না। এই যে কওয়ার জন্য যে আলপারে উঠেছিস, এই আবেগ বন্ধ করা ঠিক না। তুই ওখানে দাঁড়া থাক, আমরা সব চপ্পল খুলে আসছি তো, ভাতৃপূজ্য হয়ে যাবে। তুই ওখানে দাঁড়া চপ্পল পাহারাবে, আর সবাই কি পায় সেটা শোন। তাতে শোনাও হবে নি, আমি অবজারভেশনে বেরিয়ে যাবি, চপ্পলের দিকে চোখও যাবে, বক্তৃতা শোনার দিকে মনও যাবে। আর রাত্রিবেলা যে আমার গপ্প করে শোনাস, কি শুনলি আর কি বুঝলি? শুনলাম, বুঝলাম, অনুভব করলাম দিব্য জীবন কি। দিব্য জীবনটা উপরে প্র্যাকটিস করতে হয়। আর সুতরাং এর ভেতর থেকে জন্মদিনের তাৎপর্যটাতে কি, ঠাকুর অনুকূলচন্দ্র বলছেন যে বাচ্চা বাচ্চা মেয়েদের আমরা কি গলির ছোটরা যখন বায়না করে ঘরে, আর বড় যখন কাড়াকাড়ি করে, সময় বয়সে হলে করে, তুই দিয়ে দাও, তুমি বড় না, ও ছোট, ওকে দিয়ে দাও, ওকে দিয়ে দাও, দিয়ে দাও, তুমি তো বড়, ওকে দিয়ে দাও। এই আমরা শেখাই। ঠাকুরকে শিখিয়েছে। ঠাকুর বলেছেন সবচেয়ে দামি জিনিসটা নিয়ে এসে বাড়ির সবচেয়ে যে ছোট তার হাতে দিতে হয়। সবচেয়ে রসগোল্লা আনলাম, পরিণীত আসে না, মিষ্টি আনলাম, পরিণীত আসে না, নিয়ে এসে সবচেয়ে ছোট যে তাকে দিতে হয়। আর তাকে দিয়ে বলতে হয় বাড়ির সবচেয়ে যে বড় তার কাছে দাও, বাড়ির সবচেয়ে যে বড় তাকে তুমি দাও, দিয়ে বলো এটা তোমাকে দিলাম। এই দেওয়ার অভ্যাসটা ছোট্টবেলা থেকে করাতে হয়। এই জন্মদিনের তাৎপর্য হচ্ছে আমি যে জন্মেছি, আই এম দ্য অ্যাক্সিডেন্টাল এন্টিটি। আমি যে জন্মেছি, আমি পৃথিবীতে হঠাৎ করে আসিনি। আমার মা আর আমার বাবা আমাকে নিয়ে এসছে। আর বাবা আর মা যখন নিয়ে এসছে তখন তাদের কিছু ইচ্ছে আছে, আকাঙ্ক্ষা আছে, তাদের কিছু স্বপ্ন আছে, তাদের কিছু প্রত্যাশা আছে আমার কাছে। সেগুলো কি? সেগুলো মা ধরিয়ে দেবে, সেগুলো মা ধরিয়ে দেবে। যেটা পার্শ্বরাধিক ইউনিভার্সিটি কেউ ধরিয়ে দেবে না, মা কি ধরিয়ে দেবে? মা জন্মদিনের সঙ্গে সঙ্গে ধরিয়ে দেবে। তুমি তোমার বাবাকে দেখো সকাল থেকে রাত্রি পর্যন্ত বাবা কি করে। তোমার লেখাপড়া একটু না হয় না হোক, বাবাকে অবজার্ভ করো। এখন তো অ্যান্ড্রয়েড হয়ে গেছে, অ্যান্ড্রয়েডে বাবাকে 7 দিন রেকর্ড করো, ভিডিও করো। তারপর 8 দিনের দিন থেকে বাবার যখন যেটা প্রয়োজন সেগুলো হাতের কাছে যোগান দাও। বাবাকে ভিডিও করে দেখবেন বাবা চেয়ারে কম পাঠে গেছে। ঠিক বাবা আবার শেখাবে তোমার মাকে অবজার্ভ করো সত্যি, মা তোমার জন্য কি করে। তুমি মাকে তোমার সার্ভিস, নার্চার, নারিশমেন্ট দাও, 8 দিনের দিন দেখবে তোমার মার চেহারা কেমন পাল্টে গেছে। এতে কি হয়? বাবা এবং মায়ের আয়ু বৃদ্ধি হয়, নিয়োগ হয়। আর সন্তানের কি হয়? ইলাস্ট্রেশন হয়। সেই ইলাস্ট্রেশন কেমন? সেলুলার ইলাস্ট্রেশন। কৌশিকী পুনর্বিন্যাস ঘটে, সন্তানের ভেতরে ইনকুজিটিভনেস বেড়ে ওঠে। ঠাকুর বলছেন ফার্স্ট হচ্ছে কনসেন্ট্রিসিটি। এই যদি কনসেন্ট্রিসিটি মানুষের মধ্যে ইম্পার্ট করা সম্ভবপর হয়, দেন ইনকুইজিটিভনেস, অনুসন্ধিৎসা বাড়তে থাকে।
জানার আগ্রহ বাড়তে থাকে, মানুষের অনুসন্ধিৎসাটা তো বাড়তে থাকে, তত তার অ্যাজিলিটি তীব্রতা বাড়তে থাকে। আর যত তীব্রতা অ্যাজিলিটি বাড়ে তত তার অ্যাবিলিটি বাড়ে, তার কর্মক্ষমতা, দক্ষতা, ক্ষমতা এগুলো বাড়তে থাকে, গ্রহণমুখরতা বাড়তে থাকে। এই করতে করতে ও রিয়েল গো অফ লাইফের সঙ্গে সে অ্যাকসেপ্টেড হয়। মাকে শেখাতে হয়, মেয়ে হলে পরে এই বাড়িতে যাও, গিয়ে বলে জেঠিমা তোমার কিছু কাজ আছে, মাসিমা তোমার কোনো কাজ আছে, ডাইনে বাঁয়ে সামনে পেছনে বাড়িতে প্রত্যেকটা গুরুভাই যদি এই শিক্ষাটা আমরা ইম্পার্ট করি আমার এনভায়রনমেন্টের মধ্যে। কেন কি কাজ? না আমার বাবা মা দীক্ষা নিয়েছেন, আমিও দীক্ষা নিয়েছি, আমাদের গুরুদেব প্রতিদিন অর্ধ হইতে পারিপার্শ্বিকের অর্থ বাক এবং বাস্তব কর্মে সাহায্য করার জন্য বদ্ধপরিকর হইল। আমার মা আর আমার বাবা আমাকে বলেছে যেখানে গিয়ে কি কাজ আছে 10 মিনিট পরে এসো, কি 15 মিনিট করে এসো, তারপর পড়তে বসো। এই যদি আমার বাড়ির মেয়েরা গিয়ে চারপাশে এটা করে, ছেলেরা গিয়ে দিদি চারপাশে এটা করে, তখন ওরাই ওর ছেলে মেয়েকে বলবে, কারণ ধরবে দেখ শেখ, এদের কাছ থেকে শেখ, এটি হচ্ছে প্রকৃত যাজন। আর আমরা বলি আমি সাঁতারও নি, আচ্ছা এটাই কি হচ্ছে আমার দরকার, ডাকে বন্ধ করে দাও, কাজটা বন্ধ করে দাও, এই টিফিন দিলাম তুমি একা গিয়ে খাবে, কাউকে দান করবে না, একা গিয়ে খাবে। ওই ছেলেই একদিন হোম ডেলিভারি খাইয়ে দেবে, ওই ছেলেই একদিন হোম ডেলিভারি করে দেবে, একা 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 সব শেখাতে শেখাতে স্বার্থপরতা তৈরি করে দেবে। ঠাকুর তাই বলেছিলেন কনসেন্ট্রিক যে পরিবারের হেরাপ্টিক ফ্যামিলি হবে তা নর্মালি কন্টামিনেটেড হতে থাকবে। আর একে শব্দযোগ সাধনার ভেতর থেকে হয়। তিনি বলছিলেন নাম কর, চলতে ফিরতে নাম কর, চলতে ফিরতে নাম কর। না করলে কি হয়? না করলে কি হয়? আপনি হাতে কিছুক্ষণ তালি নেই, হাতে কিছুক্ষণ তালিতেই সেই ভদ্রলোকের নাম হচ্ছে ডক্টর নিও ওল্ডম্যান, আমেরিকার এক বিখ্যাত চিকিৎসক, নাঙ্গলিক চিকিৎসক। তিনি বলছেন হাতে কিছুক্ষণ তালি দিক, হাতে কিছুক্ষণ তালি দেওয়ার পর দেখবেন আপনার এখন এই নার্ভোজেনিক ট্রিটমেন্ট বেরিয়েছে, নার্ভের ট্রিটমেন্ট বেরিয়েছে, অপাংচার বেরিয়েছে, কতগুলো জায়গায় সুদ শুকিয়ে দেয়, কতগুলো জায়গা ওই ইরিটেট করে দেয় নার্ভগুলোকে, তাতে ওগুলো অ্যাক্টিভ হয়ে ওপে স্টিমুলেশন বা ঠিক হাতে কিছুক্ষণ তালি দিলে পরে হাতে যে ম্যাসাজ করে, হাতে তেলোতে এই চাটুতে ম্যাসাজ করে, পায়ের পায়ের পাতার ওপরে বিশেষ বিশেষ জায়গায় আঙুলগুলোতে ম্যাসাজ করে। আর এই ম্যাসাজ করার ফলে দেখবে শরীরটা চাঙা হয়ে ওঠে, প্রত্যেকটা নার্ভ চাঙা হয়ে ওঠে। ঠাকুর কীর্তন, মহাপ্রভু কীর্তন চালু করেছিলেন, তার বিজ্ঞানকে আমরা এসেন্সকে মধ্যগত করতে পারিনি, ভাবমুখী হয়ে গেছি, কীর্তনে তথাকথিত ভাবমুখী হয়ে গেছি। এই হাতে তালি দেওয়ার সঙ্গে সঙ্গে তখন দেখবেন যে আস্তে আস্তে শরীর চার্জ হয়ে গেছে। ওই নিও ওল্ড ম্যান, তার কাছে একটা পেশেন্ট এসছে, পেশেন্টের নাম হচ্ছে বাংলাতে মিস্টার গাস, বয়াকার দন্তেশ্বর হর্ষদ, মিস্টার গাস। তাকে বলছে যে তোমার প্রবলেম কি? বলছে আমার একই প্রবলেম, আমি একজন সামান্য শ্রমজীবী মানুষ, এখানে কাজ করতে করতে আমার একটা রেঞ্জ, একটা হাতুড়ি, একটা প্লাসের দরকার পড়লো, সেটা আলমিরাতে ওখানে, আমি এখানে কাজ সারিয়ে ওখানে গেলাম, ভুলে গেলাম কি আনতে এসছি। মনে পড়বে পরে আবার আবার ওখান থেকে এখানে ফিরে এসে কি জানতে গেছিলাম, এইটা এই 5বার ডাকাত করতে করতে আমার কাজটা শেষ করতে হবে, দেরি হয়ে যাচ্ছে। কি প্রেসক্রিপশন করলো তার প্যাডে নিয়ে ওল্ড ম্যান জানেন? বইটার নাম হচ্ছে রিলিজিয়ান, সায়েন্স অ্যান্ড হেলথ। তখন সেই ভদ্রলোককে বললেন দুটো হাফ, ফার্স্ট হাফ অ্যান্ড সেকেন্ড হাফ। তুমি প্রথমে মেরুদণ্ড সোজা করে বসে হাতে তালি দেবে, দু হাতে যত জোরে জোরে পারো তালি দেবে। সেকেন্ড হাফে যেমন আমরা স্কিপিং করি, এরকম করে করে দড়িতে স্কিপিং করি, সেকেন্ড হাফে তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে লাফাবে আর হাতে তালি দিয়ে দিয়ে লাফাবে। 15 দিন পর রিপোর্ট আফটার ফরটনাইট। 15 দিন পর মিস্টার দাস যখন লাইতে পরে কেমন ফিল করছে, আগের চেয়ে অনেক বেটার, আগের চেয়ে অনেক বেটার। তখন সমস্ত চিকিৎসকরা একত্রিত হয়ে একটা প্রেস কনফারেন্স করে নিও ওল্ড ব্যাংকে চেস করছে যে তুমি চিকিৎসার মধ্যে এসব বুজরুগে ঢুকিয়ে দিচ্ছ না, এই আধুনিক অ্যালোপ্যাথি চিকিৎসার মধ্যে এইসব বুজরুগে ঢোকাচ্ছ কেন? নিও ওল্ড ব্যাংক একটাই উত্তর দিয়েছিল, ডক্টর আপনারা গিয়ে সাসপেনশন প্রেসক্রিপশন করেন, সিরাপ প্রেসক্রিপশন করেন, তার তলিকে লেখা থাকে, কোম্পানিকে লিখে দেয় শেক দ্য বটল বিফোর ইউজ, এই বোতলটা ঢালার আগে ভালো করে ঝাঁকিয়ে নেবে। এবার আপনারাই বলুন আমরা জন্ম থেকে বর্তমান সময় পর্যন্ত নিজেকে কতবার ঝাঁকিয়েছি, নিজেকে কতবার ঝাঁকিয়েছি, কি মনে কি শরীরে? ঝাঁকাইনি একবার, হ্যাঁ ঝাঁকিয়েছি।
ঝাঁকিয়েছি। প্রণব মজুমদারের গলায় এত মালা কেন? ঝাঁকিয়েছি। প্রণব মজুমদারের হাতে এত আংটি কেন? ঝাঁকিয়েছি। প্রণব মজুমদারের হাতের শিকড় কেন? প্রণব মজুমদারের মাথায় টুপি কেন? ঝাঁকিয়েছি। ঝাঁকাইনি একদম তা নয়। এইটা ওই লীগ আমাকে কনসেন্ট্রিক করেছে। এইটা আমাকে ওই লিগে কনসেন্ট্রিক করেছে, অনুকূল চন্দ্রে কনসেন্ট্রিক করে। তার ফলে দীক্ষা আছে, আমার ভেতরে ডুয়েলি পার্সোনালিটি তৈরি হয়েছে। আমার ভেতরে দ্বিধা বিভক্ত ব্যক্তিত্ব তৈরি হচ্ছে। ব্যক্তি কাকে করে যে আমি ব্যক্ত করছি। আমার এটা ব্যক্ত করার বিষয় নয়। ঠাকুর বলেছেন বিষয়ের মূল কারণকে না জানলে পরে বিষয়কে জানা হয় না। আর সবটা না জানলে পরে তুমি কোনো মন্তব্য করো। আমাকে অনেকে প্রশ্ন করেছে আপনার ঘরে এত মালা কেন? এই মালাগুলো সাধারণ মানুষের দেওয়া নয়, ভারতবর্ষের অত্যন্ত বিখ্যাত বিখ্যাত ব্যক্তিত্বের দেওয়া মালা। ঠাকুর অনুকূল চন্দ্রের আলোচনা প্রসঙ্গে 23টা খণ্ড পরিক্রমা করতে করতে যাবেন, তিনি বলছেন আগেকার দিনের অনেক মুসলমানের পায়ে অনেক হিন্দুকে পেন্নাও করতো। ওরা একটা জলের শিশি নিয়ে ফু দিয়ে দিল, তাই খেয়েই সেটা কত রোগ ঠিক হয়ে গেছে। অনেক মুসলমান পীর ফকিরকে মানুষ গুরুত্ব দিত, গুরুর মতো মানত। তখন প্রফুল্ল কুমার দাস জিজ্ঞেস করছেন ফু দিলে কি হয়? বলে তার সমস্ত জীবনের যে ভাইব্রেশন একটা ফুয়ের মধ্য দিয়ে ওই ভাইব্রেশন ইম্পার্টেড হয়ে যায়। ওই ইম্পার্টেড হয়ে যাওয়ার শক্তি যতটুকু ততটুকু তিয়াসী হয়। সুতরাং কোনো মহামানব যখন আমাকে এতে দিয়ে বলে যে এটা আপনি ব্যবহার করবেন, তখন ওই ব্যক্তিত্বের ওই তপস্যর্যায়ের মধ্যে ক্রিয়াশীল হয়। আমি যদি ভাবি যে প্রণব মজুমদারের গায়ে তো মালা আছে, উনি যখন এখান থেকে কলকাতায় রওনা হবেন, এই মানুষটা এতক্ষণ ধরে কথা বললো যেতে দিতেই তো এক্সেমটিক হয়ে যাবে। কিন্তু এই মালাটা হাত থেকে খুলে যদি বীজ মন্ত্র জপ করতে করতে যায়, তাহলে এক্সেমটিক মন কনসেন্ট্রিক হতে পারে। এটা পজিটিভ ভাবনা। আমি এটাকে নেগেটিভ ভাবনায় কনভার্ট করছি। এটা ক্ষতি হচ্ছে কার? আমার না। যিনি ভাবছেন এবং যিনি পরস্পরকে প্রচার করছেন, তার ভেতরে ব্রেন গ্রে ম্যাটারের মধ্যে গিয়ে ধাক্কা দিচ্ছে। আর এই ধাক্কাগুলো তার যে কি ক্ষতি করছে আগামী জীবন সেটাকে প্রমাণ করবে। আগামী জীবন সেটাকে প্রমাণ করবে। আমার কিছু ক্ষতি হবে না, কেননা আমি শ্রদ্ধা ভক্তি সহকারে একে গ্রহণ করেছি এবং মর্যাদা সহকারে একে ব্যবহার করছি। আমার একটু ক্ষতি হবে, ক্ষতিটা তার হবে। আলোচনা প্রসঙ্গ 19 খণ্ডের মধ্যে ঠাকুরকে জিজ্ঞেস করছেন যে আমরা কি মাথায় বিভিন্ন মিশনের অনেক কর্মী সন্ন্যাসী বৃন্দ টুপি ব্যবহার করে, আমরা কি টুপি ব্যবহার করতে পারি? ঠাকুর বলছেন সাদা টুপি ব্যবহার করা ভালো। আমি তো রেফারেন্স কোট করে বলছি, আলোচনা প্রসঙ্গ 19 খণ্ডে। আমি এমন কোনো আনসাইন্টিফিক অশাস্ত্রীয় কথা উচ্চারণ করিনি আমার জীবনে। সুতরাং ঠাকুর অনুকূল চন্দ্রের প্রতি কনসেন্ট্রিক হতে গেলে পরে তা প্রত্যেকটি বিষয়কে ধ্যান সহকারে দেখতে হবে। আর এই প্রত্যেকটি বিষয়কে যখন ধ্যান সহকারে দেখতে হবে, তখন অ্যাট ফার্স্ট আমাকে দেখতে হবে। আপনাকে না, আপনাদের না, আমাকে দেখতে হবে। আমাকে কি দেখতে হবে? আমার অন্বেষণ যত গভীর এবং নিবিড় হবে, আমার অর্পণ তত অমলিন এবং অকপট হবে। কে অঞ্জনার মেয়ের নাম অন্বেষা এবং কল্পিতা। আমার অন্বেষণ যত নিবিড় এবং গভীর হবে, আমার অর্পণ তত অমলিন এবং অকপট হবে। এই অঞ্জনার ফার্স্ট দায়িত্ব ডক্টরেট করানো না, ওটা পড়ুক, ওটা প্রয়োজনীয়। মাতৃমঙ্গল যে পাঠ করলো আজকে, তার মধ্যে দেখবে এটা লেখাপড়া অত্যন্ত গৌণ ব্যাপার বলে ঠাকুর এই মাতৃমঙ্গলের মধ্যেই বলেছে পাঠ করবে, অত্যন্ত গৌণ ব্যাপার। ফার্স্ট প্রাইমারি ব্যাপার কোনটা? ছেলে মেয়েকে পিতৃমুখী মাতৃমুখী গুণিয়ানমুখী করে তোলে। প্রাইমারি ব্যাপার কোনটা? ছেলে মেয়েকে সংসারের বিভিন্ন কাজে দায়িত্ব দেওয়া। ঠাকুর একদিন গল্প করতে করতে মায়েদের সঙ্গে প্রায় প্রত্যেক দিনই 10:30 নাগাদ বসতে, খুকির চৌকি বলে এটা চৌকি, সেই চৌকিতে প্রায় বসেই বলতেন, শোন তোগরের বাড়ির দিকে লোকজন আসে না, ছাওয়াল পাওয়ালকে আগায় দিক। কোনো গুরুজন, কোনো গুরু ভাই, কোনো অতিথি কেউ যদি অভ্যাগত আসেন, বাড়ির ছাওয়াল পাওয়ালকে আগায় দিবি। আর তোরা দাঁড়ায় দাঁড়ায় দেখবি যে উয়েরা কেমন করে যত্ন করে, পরিচর্যা করে, আপ্যায়ন করে, আতিথেয়তা করে। তখনই কিছু প্রশ্ন, তারপরে বসে ধরাই দিবি এইটা এরকম করলে ভালো হতো না তুমি যেটা করলে সেটা ভালো হতো। বলার রকমটা কি সুন্দর, এটা এরকম করলে ভালো হতো না তুমি যেটা করলে সেটা ভালো হতো। ওদের সিদ্ধান্ত নিতে দাও। ওরাই বলতো না মা এটা করলেই ভালো হয়, তাহলে আগামী দিন তাই করো। এরকম করতে করতে
ব্যবহার বিজ্ঞান। এখন ইন্ডিয়া গভর্নমেন্ট বিহেভিয়ারাল সায়েন্স চালু করেছে, বিভিন্ন সংশোধনাগারে আসামিদের সঙ্গে রামকৃষ্ণ মিশনের 70 জন সন্ন্যাসী এই কাজ করছে। বিহেভিয়ারাল সায়েন্স এখন পড়তে হচ্ছে। সুতরাং সেই ক্ষেত্রে আমার পরিবারের বিহেভিয়ারাল সায়েন্স ঠাকুর অনুকূল চন্দ্র আমাকে দিয়েছে। আমরা যদি পরিবারের মধ্যে আমি ইষ্টবিধি করি বা না করি, দীক্ষা নিয়েছি, দীক্ষা নেওয়ার পর আমার ছেলে মেয়েদের নিয়ে বেশি না 5 মিনিট বসো মা, এখানে বসো। কেন বসো না? তোমাকে অনেক বড় হতে হবে। তুমি আমার বাড়িতে থাকবে না, তুমি আর একটা বাড়িতে চলে যায়। তুমি আর মেয়ে হয়ে জন্মেছো, তুমি আমার বাড়িতে থাকবে না, আমাকে বাঁচতেও তো হবে তোমাকে বিয়ে দেওয়ার জন্য। আর আমার বাড়ি থেকে তুমি যখন অন্য বাড়িতে যাবে, সেই বাণীর স্মারককে তুমি এখানে বহন করবে, গ্রহণ করবে, ধারণ করবে এবং প্রসব করবে। সুতরাং এখন থেকে মাটি যদি ঠিক না হয়, তাহলে তুমি ঠিক জিনিস প্রোডাক্ট করতে পারবে না। এখন থেকে যদি মাটি ঠিক না হয়, তুমি ঠিক জিনিস উপহার দিতে পারবে না। জীবনানন্দ বলেছিলেন, পৃথিবীর এখন গভীর অসুখ, এই অসুখকে বিজ্ঞান সারাতে পারবে, এই অসুখকে রাজনীতি সারাতে পারবে, এই অসুখকে শিক্ষা সারাতে পারবে না, এই অসুখকে সৎসঙ্গ সারাতে পারবে, এই অসুখকে ঠাকুর বিবেকানন্দ সারাতে পারবে। আর তাই তিনি সুভাষচন্দ্রকে এবং দেশবন্ধুকে বলেছিলেন, আমি যে বলেছি, এখন থেকে যদি আপনারা আড়ে হাতে লাগেন, 30টা বছর অপেক্ষা করতে হবে। 30 বছর পর ঝাঁকে ঝাঁকে দেবতা এবং দেবী নেমে আসবে। অন্যরা সেই দায়িত্ব আছে, ডক্টরেট করাবে তার মেয়েকে পড়াক, কিন্তু সাইমultaneously এই কাজগুলো করাতে হবে। লক্ষণ সে দায়িত্ব আছে, মোকদ্দমা করো, মোকদ্দমা করতে করতে পাশাপাশি মেয়েদের সাথে একটু সময়টাকে দিতে হবে। বাবাকে এবং মাকে একটু সময় দিতে হবে সন্তানদের সঙ্গে, এবং সন্তানদের দিয়ে গুরুজনদের পরিচর্যা করাতে হবে। আজকে সৎসঙ্গে জন্মদিনের তাৎপর্য এই, জন্মদিনের তাৎপর্যে আমাদের প্রার্থনা করা শিখতে হবে, কনসেন্টে কি শিখতে হবে, কনসেন্টে কি ভাবতে হবে। ঠাকুর অদ্ভুত অদ্ভুত কথা বলেছে। আমরা সব সময় বলি মন দিয়ে কাজ করো, আর পড়ছো, পড়াশোনা করছো, হ্যাঁ মন দিয়ে পড়ো, মন দিয়ে পড়ো, চাকরি থাকছে না, মন দিয়ে পড়ো। আর ইনি অদ্ভুত কথা বলছে, বইটার নাম হচ্ছে শাশ্বতী, মনোযোগী হতে যেও। আরে আমাদের ছোটবেলা থেকে শিখেছি মনোযোগী হও, মনোযোগ দিয়ে কাজ করো, আর ইনি বলছেন মনোযোগী হতে যেও। তাহলে কি হবো? আগ্রহী হও। আমি মনোযোগ দিয়ে ছেলেপুলেকে দেখি না, আমার সন্তানকে, আমার স্বামীকে, আমার স্ত্রীকে মন দিয়ে দেখি না, মনোযোগ দিয়ে দেখি না, আগ্রহ নিয়ে দেখি। আমার মেয়ে যদি স্কুলে যায়, যদি অসুস্থ হয়, আমার মন কাজ করবে না, আগ্রহ কাজ করবে। মোবাইলে দেখো, এখন তোমার শরীর কেমন আছে মা? এখন তোমার শরীর কেমন আছে? ভালো আছে। ঠিক বোধ করছো তো? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আবার একটু পরে কল করি। এখন কেমন কি করছে? আগ্রহ আছে বলেই জিজ্ঞাসা করছে। মনোযোগ দেবে, মন সবসময় বিক্ষিপ্ত। ঠাকুর সত্যানুসরণে পরিষ্কার লিখলেন, মনের অনুসরণ করো। একদম পরিষ্কার লিখেছেন, মনের অনুসরণ করো না। বাড়িতেও তাই বলতেন, মনোযোগী হতে যেও, আগ্রহী হয়েও। তাই আমার আগ্রহ অনুকূল চন্দ্রের ব্যক্তির প্রতি যদি থাকে, তখন আমার আগ্রহই আমাকে অন্বেষণের ভেতর থেকে বুঝিয়ে দেবে পরম প্রেমময় কাকে বলে, ভগবান কাকে বলে, ঈশ্বর কাকে বলে, পুরুষোত্তম কাকে বলে। আর যেগুলো আমার শুধু বুঝিয়ে দেবে না, আমার চরিত্রের মধ্য দিয়েও কাটতে হবে। আমি একদিন আমাদের বাড়িতে বাবার সাথে বসে, এরকম যে লোকজন আমরা এখানে বসে আছি, এরকমই লোক আমাদের বাড়িতে প্রত্যেক দিন দুবেলা আসে, প্রতিদিন বাবার কাছে বসে কথা শুনছে। তা আমার লোকজন চলে যাওয়ার পর, মানে আরো কিছু লোক এসছেন, বসে আছে। তার একজন লোক অনেকক্ষণ দাঁড়িয়ে আছে, আমি সামনে একটা সোফাতে বসে বাবার কথা শুনছি। ওই ভদ্রলোক আমার চেয়ে বয়স্ক দাঁড়িয়ে আছে। বাবা হঠাৎ আমাকে জিজ্ঞেস করলেন, তুই দীক্ষা নিচ্ছিস? আর আমি, তুমি যাবো দীক্ষা দিয়েছো? দীক্ষা নিলে কি হয়? মুখস্থ বিদ্যে, পরিষ্কার দুটো আমি ধরে বললাম, দুটো জিনিস গ্রো করে, অবলাইভেশন আর পারদারেন্স, দুটো তো তোর মধ্যে না। এই যে লোকটা এতক্ষণ দাঁড়া রয়েছে, একটা ঘর থেকে টুল নিয়ে এসে দিতে পারলি না, এখানে বসাতে না, তুই দাঁড়াতে পারলি না, ওনার ওনার বসতে দিয়ে তুই দাঁড়া দেখতে পারলি না। আমি তখন একটু লজ্জা পেয়ে কি ঘর থেকে টুল এনে বসে দিলাম। টুল এমন দেখে বসালাম, এই ঘরের ও ঘর যাওয়ার দরজার মুখে। এক সময় লোকজন সব চলে গেল, ফাঁকা হয়ে গেল। বাবা বললেন, তোর মা খোয়া একটু চাপবি, একটু চাবি। মা মা নিজের 1 কাপ, বাবার 1 কাপ, আমার 1 কাপ পেটে করে নিয়ে আসছে। আসবে কি করে? আমি তো চুলটা বসাই কি সেই চৌকাটের মাঝখানে। তা আমি যেখানে বসেছি তখন খালি হয়ে গেছে ঘর। আমি বাঁ পাটা দিয়ে টুলটা সরিয়ে দিলাম। বাবা দেখলেন,
মা এসে ঘরে ঢুকে চাটা সবাইকে দিয়ে আমাকে বাবা বললেন, তুই যে কি করলি? মা আসছে তো ফুলটা সরিয়ে দিলাম পা দিয়ে। তুই যেখানে বসে আছিস আমি যদি পা বাড়ায় কিন্তু সরে বয়, আমি যদি তুই চুলটা যেমন পা দিয়ে সরালি, আমি যদি পাটা দিয়ে তো বলে তুই একটু সরে বয়, তোর কেমন লাগবে? আমি ভালো লাগবে না। চুলটার কেমন লাগবে? আমি ওটা তো চুল। শালা, যে মানুষ একটা টুলকে সম্মান করতে পারে না, একটা চেয়ারকে সম্মান করতে পারে না, সে ভবিষ্যতে মানসিক সম্মান করবে এসব পাল্লায় কথা মানুষ বিশ্বাস করে? একটা টুলকে চেয়ারকে যে সম্মান করতে পারে না, সে মানুষের সম্মান দেবে? এছাড়া ভাবা যায়? টুলটার কাছে গিয়ে ক্ষমা চা। ঠিক আছে, টুলের কাছে বলে হ্যাঁ হাত জোর করে ক্ষমা চা, আর ধুয়ে নিয়ে এসে ঠিক জায়গায় রাখ যেখান থেকে আনেছি। বলে আমি অন্যায় করেছি আপনার গায়ে পা দিয়ে। হ্যাঁ আপনি বলুন, হ্যাঁ প্রত্যেকের মর্যাদা আছে, প্রত্যেকের সম্মান আছে, প্রত্যেকের ব্যক্তিত্ব আছে, প্রত্যেককে প্রত্যেকের মতন সম্মান দিতে শেখা যায়। জন্মদিনে তাৎপর্য এই, আমার সন্তানকে এইভাবে শেখাতে হবে যাতে আমার মেয়ের দিকে কোনো পুরুষ কামদ উদ্দেশ্যে নিয়ে না তাকাতে। আমার মেয়ের ব্যক্তিত্ব এমন হবে পায়ের দিকে তাকাবে। ঠাকুর অনুকূলচন্দ্র বলেছেন, আমি একবার রেলওয়ে স্টেশনে সবদিকে দেখলাম এক মাদ্রাজি মহিলা তার দিকে একটা পুরুষ একটা নোংরা দৃষ্টিতে তাকাচ্ছিল। সেই মহিলা সেটা বুঝতে পেরে কি এরকম করে তাকিয়েছে, সে ফাল করে ছুটে চলে গেল। নারীকে বলা হয় আদ্যাস। মেয়ে জন্মালে আমরা হাউদাস করি, মেয়ে হলো, ছেলে হলে ভালো হতো, মেয়ে হলো, ছেলে হলে ভালো হতো। মানে ছেলে হলে কি হতো, মেয়ে হলে তো ভালো। এই মেয়েই তো আমাদের আগামী দিনের সন্তান উপহার দেবে। মেয়েই তো ভালো, মেয়েই তাদের আগামী দিনের সন্তান উপহার দেবে। সেই মেয়েকে যে মা এবং বাবা নির্মাণ করতে পারবে তাই জন্মদিনের তাৎপর্য। তাই জন্মদিনের শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের প্রাসঙ্গিকতা এসব আমরা পাঠশালা থেকে ইউনিভার্সিটি পর্যন্ত পাই না, পাইনি আজ পর্যন্ত পাইনি। আর সেই কারণেই এটা ঠাকুরের জীবনের মধ্যে দেখেছি। তার ছোট ছেলে কাজলদা MS করেছে। ঠাকুর বলেন কাজলার ডাক বেত, যেটা মেমোরিয়াল বিল্ডিং, সেই বাড়িতে কাজলদা থাকতেন। ওইখান থেকে আসার সময় ঠাকুরের সামনে বেশ কিছু চেরি ফল, বেল ফুলের গাছ, লতা দিয়ে এরম করে 25 সামনে ধরা রাখি। কাজলদা খুব তাড়াতাড়ি আসছে দিয়ে কোমরেতে এরম করে ফাঁস দিয়ে বাঁধে কাপড়টা, ওই কাপড়টা এরম করে গোছাতে গোছাতে কোমরে বাঁধতে গিয়েই একটা গাছ ফাট করে লেগে গিয়ে কাপড়ের ঝাক্কাতে এরম করে পরে পঞ্চিটিকে সরিয়ে দুলছে। ঠাকুর দেখলেন। কাজলদা পার্লারে এসে প্রণাম করার সঙ্গে সঙ্গে ঠাকুর বললেন, বাবাই শোনা, তুমি যখন কাপড়টা পরতেছিলে না, তখন তোমার এই কাপড়ের ধাক্কায় ওই গাছটা কঞ্চি থেকে সরে গেছে, তুই খুব লাগিয়েছে, তুই যাই গাছটা ধরে আস্তে করে আবার কঞ্চির সঙ্গে জড়ায় দাও। কাজলদা গিয়ে এরকম করে ধরে দিয়ে গাছটা। ঠাকুর অত সংবেদনশীল মানুষ আমার জীবনে নেকি, এত প্রেমময় সংবেদনশীলতা আমি জীবনে দেখিনি কাউকে। কাজলদা গাছটা এরকম করে বলেছে। ঠাকুর এখান থেকে ওইখান থেকে এটা বলে বাপের শোনা, ও ও ওরকম করে বেদিকে খিমচায় ধরে, তোমার কেমন লাগবে? আস্তে করে ধরো, আস্তে আস্তে ধরো, দেখে আস্তে করে আস্তে আস্তে জড়াও। এখান থেকে ওখানে বলছেন গাছের কাছে হাত জোর করে ক্ষমা চাও। ও যে আমি অজান্তে এই অন্যায় করেছি, আমাকে আপনি ক্ষমা করে। কাজলদা তাই বললেন বাবার আদেশে। আরে MS পাস করা ডক্টর বলে যখন আসলেন, ঠাকুর কি বলছেন, গাছটা করলো কি, এবার আমার শাস্তি বলো। তার ঔরস যত সন্তান হা করে ঠাকুরের দিকে তাকিয়ে আছে, এটা বাবা না পুরুষোত্তম না পরম ব্রহ্ম, এত সহজ নয়। এই জন্য ইসলাম বলে কিমিল্লা আসরি, তার পরিবার হয় না, তার পুত্র সন্তান কন্যা কিছু হয় না, তার ভক্ত হয়, তার শিষ্য হয়। পুত্র সন্তান ভক্ত নেই, সব কিছু হয় না। পরিবার ওটা বিশ্ব, গোটা সৃষ্টি তার পরিবার। এরকম শুনুন তার মাধুর্য মণ্ডিত কথা। একদিন ঠাকুর কাজলদা এসার সঙ্গে সঙ্গে বলছে, কাজা আমার ধর তো, হেমকট হয়েছে, এই তো ধরেছে, তোর হাত আমার কাঁধকে ধরেছে, আমি তো করছি আমার ধর। তারপরে নম্বর 2 হাত দিয়ে জাপড়ে ধরেছে। ঠাকুর বলছেন, তোর বুক আমার বুকের সাথে, তোর হাত আমার পিছে, আমি তো করলাম আমার ধর। 2-1 মিনিট না, 40 মিনিট সময়। ভাববেন ঘড়ির কাঁটায় 40 মিনিট সময়। এই পাগল না মূর্খ না অজ্ঞান? তিনি তার সন্তানকে, একটা MS পাস করার ডাক্তারকে তিনি বলছেন, আমি তো করছি আমার ধর। 40 মিনিট নানা অঙ্গ প্রত্যঙ্গ ধরার পরে এক সময় ফ্যাটিক হয়ে গিয়ে বলছেন, চোখের জল ফেলে, বাবা
তুমি বলে দাও আমি তোমাকে কেমন করে করবো। আমি তো তোমার সব ধরেছি, তুমি তো খালি বলছো হাত ধরেছিস, পেট ধরেছিস, বুক ধরেছিস, পিঠ ধরেছিস। তুমি আমাকে বলে দাও আমি কেমন করে করবো। ঠাকুর তখন ওই যে বলে দিছি দীক্ষার সময় অম্বায় ধারণা জন্মদিনে তাৎপর্য হচ্ছে আমার সন্তান সন্ততিকে ওই ধরাটা শেখানো। আমি তোমার বাবা, আমি তোমার মা, তুমি আগে আমাকে ধরতে শেখো, তুমি তোমার বাবাকে ধরতে শেখো। উই আর নট অ্যাক্সিডেন্টাল, তোমার ঠাকুরদা ঠাকুমা আছে তাদের ধরতে শিখো, তাদের পরিচর্যা করতে শেখো। এই পরিচর্যার মধ্য দিয়ে পোনোলজিক্যালি তুমি এমন সম্পদ এমন ওয়েট অ্যাচিভ করবে যেটা আগামী দিনে যখন তোমাকে যে বাড়িতে পাঠাবো সেই বাড়ি তোমাকে মাথায় তুলে ধন্য ধন্য করবে। দিস ইজ কল এডুকেশন। আর আমরা যেটা আর্ন করি দিস ইজ কল লিটারেশন। এই ঠাকুর এডুকেশন এবং লিটারেশনের পার্থক্য করে দিয়েছে। আর এখান থেকে তিনি বলেছেন বিহেভিয়ার কথাটার মানে হচ্ছে বি অ্যান্ড হ্যাভ, হও এবং পাও। বি অ্যান্ড হ্যাভ ইজ কল বিহেভিয়ার। আমরা ব্যবহার বিজ্ঞানটা ভালো করে জানি না। কোনো কিছু দিতে গেলে পরে কেমন করে দিতে হয়, কোনো মানুষ আসলে কি করে আপ্যায়ন করতে হয়, কোনো মানুষ আসলে কি করে পরিচর্যা করতে হয়, এই ছোট ছোট জিনিসগুলো পরিবারের মধ্যে রেগুলার প্র্যাকটিস করতে হয়। তিনি বলছেন যে তোমার ঘরে আমি যেখানে থাকি যদি লোডশেডিং হয়ে যায় আপনারা ঢুকতে পারবেন আইপার। কেন? মস্তিষ্কের ব্যায়াম শিখিয়েছেন তিনি, ব্রেনের এক্সারসাইজ শিখিয়েছেন তিনি। কেন? আমি জানি আমার কোথায় টেবিল, কোথায় চেয়ার, কোথায় কি খাট আমি জানি। আর দাঁড়ান দাঁড়ান আপনি দাঁড়ান আমি এসছি। আমি গেছি সুইচটা জানি কোথায় ফ্লাইট বের। ঠাকুর বলছেন মাঝে মাঝে ঘরের আসবাবপত্র বলতে পেতে হয়। তাতে আমার ধারণাটা আছে যে এখানে টেবিল, এখানে চেয়ার, এখানে মাঝে মাঝে বুঝতে পেতে হয়। তাতে কি দঙ্গ ধাক্কা খেলাম। তাতে উদ্ভাবনী শক্তি বাড়ে। চলার শক্তি বইয়ের মধ্যে একটা বই আছে উদ্ভাবন, একটা বই আছে। এগুলোতে রেগুলার প্র্যাকটিস করতে হয়। ঠাকুর মাঝে মাঝে বলতেন রান্নাঘরে গিয়ে একটা হাতা ফেলে দাও, মোবাইলে রেকর্ড করো। আপনাদেরও বলছি রান্নাঘরে গিয়ে কাউকে বলুন ওই একটা হাতা, সৌরভ গিয়ে রান্নাঘরে একটা হাতা ফেল, রেকর্ড করে। একটা চামচ ফেলো, রেকর্ড করো, দেখবে দুটো শব্দ আলাদা। একটা বাটি ফেলো, একটা থালা ফেলো, দেখবে দুটো শব্দ আলাদা। আমি পরীক্ষা করে তোমাকে বলছি, রেকর্ড করে দেখো এখান থেকে শব্দের ভেরিয়েশন কিরকম হয়। জব করতে বসে এবার শব্দের ভেরিয়েশন সম্পর্কে কল্পনা করো, অনুভব করো। এই করতে করতে শব্দ সম্পর্কে আগ্রহ তৈরি হবে। এই করতে করতে নাম সম্পর্কে আগ্রহ তৈরি হবে। এই করতে করতে আলো সম্পর্কে আগ্রহ তৈরি হবে। এই করতে করতে আমাদের গুরুর প্রতি অনুরাগ এবং অনুরক্তি বাড়তে থাকবে। আর গুরুর প্রতি অনুরাগ এবং অনুরক্তি যত বাড়বে তত আসক্তি কমতে থাকবে। সে আসক্তি কি? পদ, পদবী, খ্যাতি, যশ, প্রশংসা, বক্তৃতার নেশা, এগুলো যে দর্শনীয় প্রভৃতি আমার ছিল। আমি কেউ বাবা তোর দিকে একটু বলে আমি বল, আমিও তো বলেছি। এখন এখন আর ইচ্ছে করে, এখন আর ইচ্ছে করে না। এখন সবাই বললে আমার শুনতে ইচ্ছে করে। আর এখন সবাই বললে আমার জানতে ইচ্ছে করে। এখন সবাই বললে আমার সেগুলো গ্রহণ করতে ইচ্ছে করে। শেখার কোনো শেষ নেই, শেখার কোনো শেষ নেই। আর সেই কারণেই আমার এখন শিখতে ইচ্ছে করে, খুব শিখতে ইচ্ছে করে। আমার মাঝে মাঝে মনে হয় আজও আমার দীক্ষা সম্পূর্ণ হয়নি। আমার মাঝে মাঝে মনে হয় আমি এখনো শত অনুতাপ ভালো করে বুঝতে পারি না। যাজন জৈত্র আমি নিজেকে জয় করতে পারিনি, যাজন করে জয় করবো। আমি এখনো মাঝে মাঝে ভাবি নিজেকে বিশ্লেষণ করি। আমি একা একা থাকি তো, আমি সব জায়গায় সবাইকে বলি আমার বাড়িতে যাবে, আমার বাড়িতে যাবে। ভিআইপি রোডে নেমে বান্ধবীটির দিকে আমার বাড়িতে ঢোকার আগে দুদিকে দোকান আছে। সব দোকানে জিজ্ঞেস করবেন এখানে যে ভদ্রলোক থেকে পড়ে মজুমদার লোকটা কেমন। একদম অটো স্ট্যান্ড থেকে আরম্ভ করি জিজ্ঞেস করতে করতে আমার বাড়ির চারপাশে দুটো ফ্ল্যাট আছে, সবাইকে জিজ্ঞেস করবেন এই লোকটা কেমন। আমার ফ্ল্যাটেও অনেকগুলো আত্মা পরিবার বাস করে, সবাইকে জিজ্ঞেস করবেন এই লোকটা কেমন। যে মাটিতে আমি বাস করি শিকড় যদি মাটির ভেতর পর্যন্ত না যায় তাহলে গাছ টিকে থাকতে পারে। আমি যখন যে পাড়ায় বাস করি আপনার এখান থেকে কিছুক্ষণ পরে আমি চলে যাবো, আমি কি করে বুঝবেন? আমার বাড়ির দিকে জিজ্ঞেস করবেন, আমার বাড়িতে করবেন বোয়াদ আপনার বাড়িতে গেছে। আমার বাড়ি দিকে থেকে আমি সকাল থেকে রাত্রি পর্যন্ত কেমন কাটাই, আমার জীবনযাপন প্রত্যক্ষ করবেন। আমার অভ্যাস ব্যবহার আচরণ বিজ্ঞান প্রত্যক্ষ করবেন। আমার যাজন ইষ্টভীতি সস্তায়নী সবাই চার প্রত্যক্ষ করবে। তারপর আমাকে ডাকবে,
তারপর আমার কথা শুনবে। আমার প্রতিবেশীকে জিজ্ঞাসা করবে, পাড়া প্রতিবেশী সবাইকে জিজ্ঞাসা করবে এই লোকটা কেমন। তারপর আমাকে ডাকবেন আমার কথা শোনার জন্য। আমার শিকড় মাটির ভেতরে আছে না পরে পরে নড়ছে, এ দেখে আমাকে বিশ্বাস করবে। ঠাকুর বলতে এখান থেকে ব্যক্তিত্ব তৈরি হয়। এই কথা মানুষের সত্তাকে স্পর্শ করে। বক্তৃতা অনেক শুনেছি জীবনে, অনেক শুনেছি। জনার্দন মুখোপাধ্যায় দা বাদুড়ি প্রভু ওরকম বক্তা আমি আজ পর্যন্ত শুনি। উনি আমাকে বিবর্জন প্রণয় লেকচার অলওয়েজ ফর আদার্স নট ফর মাইসেলফ। বক্তৃতা খালি মানুষকে শোনানোর জন্য, নিজে তা অনুসরণ করা হয়। ওরা নিজের জীবনে কঠিন সময় আমাকে কথাগুলো বলেছি। আজকে আমি প্রত্যক্ষ করছি শক্তি লেকচার অলওয়েজ ফর আদার্স। মানুষ প্রেমের কথা বলে, মানুষ ভালোবাসার কথা বলে, মানুষ ঐক্যবদ্ধতার কথা বলে, কিন্তু মানুষ আসলে তা অনুসরণ করে না। এই দ্বৈত ব্যক্তিত্ব কারো ক্ষতি করে না, নিজের ক্ষতি করে। তাই আমি আই ডোন্ট বিলিভ ইন অর্গানাইজেশন, আই বিলিভ অর্গানাইজ হয়ে ওঠা। যে অর্গানাইজ হয়ে উঠবে সে সংগঠনের সম্পদ। আমার পরিবার যদি অর্গানাইজ হয়, সংগঠনের সম্পদ। শুধু সংগঠন না, দেশের সম্পদ, রাষ্ট্রের সম্পদ, দেশের সম্পদ। অন্বেষা এবং অর্পিতা যদি সম্মতিত হয়, সেটা আমাদের সবার সর্বজনীন সম্পদে রূপান্তরিত হয়। আমার প্রার্থনা পবিতার চরণে। অঞ্জনাকে জ্ঞান দিয়ে লাভ নেই, অঞ্জনাকে জ্ঞান দিয়ে লাভ নেই যে তুমি ইষ্টপুখী হও, ইষ্টপুখী হও, হ্যান হও, নাম করো, ধ্যান করো, এইসব জ্ঞান দিয়ে লাভ নেই। লক্ষণকে এসব জ্ঞান দিয়ে লাভ নেই। কৃষ্ণপ্রসাদ মণ্ডলকে এসব জ্ঞান দিয়ে লাভ নেই। এদের মনিটর করা প্রয়োজন, এদের মনিটর করা প্রয়োজন। পাড়া প্রতিবেশীদের আমাদের গুরু ভাই সৎসঙ্গ থাকিয়ে জামায়াত হচ্ছি, সৎসঙ্গ না থাকিয়ে জামায়াত হচ্ছি না, এটা ঠিক না। প্রত্যেক যাজক, অধ্যক্ষ, সভাপতির দিকে অন্তত একটা লিস্ট করা উচিত। আমি প্রত্যেক দিন 5খানা বাড়ি ভিজিট করব, বাস্তবভাবে পানিত হল ওভার টেলিফোন খবর নেব কেমন আছে। প্রত্যেক দিন 5টা বাড়িকে আমি বলবো, আমি জিজ্ঞেস করব, যদি কেউ ধানকুনি পাতা খেতে ভুলে যায় তিরস্কার বৎসরা করবো না, পরের দিন নিজে সেই ধানকুনি পাতা নিয়ে আস। প্যারি ডাক্তারকে একদিন ঠাকুর বলেছেন, তুই দমকালি কে? বলে ধানকুনি পাতা খায় না। তুই তো নিজের সঙ্গে সঙ্গে 7 দিনে ধানকুনি পাতা দিয়ে আসতে পারতিস। তুই দমকালি বলেও ধানকুনি পাতা খাবি নাকি? তুই নিজে দিতে পারতিস তো। তোরা যদি না করিস তাহলে আমার সাথে কাছে ছাড়া কার কাছে কবে? আমরা তার হাত পা, আমরা তার অঙ্গ প্রত্যঙ্গ, আমরা সংগঠন এইরকম। ঠাকুরের সংগঠন, ঠাকুরের অস্তিত্বের সংগঠন। আমার আপনার প্রত্যেকের আচরণ ব্যবহার দিয়ে অনুকূল চন্দ্রকে মানুষ অনুভব করবে। এই তো কমলেশের সে ঠাকুর, তার ভাষা, তার ব্যবহার, তার আচরণ। একটা লোককে ধ্যান করতে দেখছি 4 ঘন্টা, তারপরে যখন তার বাড়ি থেকে ডাক দিতে, শুনছো কি? আমি আজীবন সত্যানুসরণে করে এসছি। ধ্যানে মানুষকে করে স্থির এবং ব্রহ্ম, আর উচ্চারণটা শুনলাম কি। আমি তো এই ধ্যান আমার দরকার আছে, এই ধ্যান আমার কোনো দরকার নেই, এই ধ্যানে আমার কোনো প্রয়োজন নেই। যদি এরকম কর্কশ শব্দ কেউ শোনে, এত মহাবশ্যী। একটা বালিতে গিয়ে দেখি স্বামী স্ত্রী সহিত 2টো বালিশ, মাঝখানে একটা পোটলানো। কারণ ওটা কি বই, ওটা আমার মৃত্যুবান। আর মৃত্যুবান মানে বলে আমি যখনই ঘুম থেকে উঠে পা ফিরি, আমার সামনে পুটলি থেকে বই বার করে দেখে নিঃশ্বাস বা নাকে পড়লো না রাম নাকে পড়লো, মিলিয়ে দেখে আমি অলক্ষী না সত্যি কুলক্ষী। আমার পা, ডান পা আগে পড়লো না বা পা আগে পড়লো, সবসময় মিলিয়ে আমাকে সমালোচনা করতে থাকে। ইষ্টবিধিটা এখনো করছি, কবে ছাড়বো সেটা ভাবছি। এই যদি স্বামী হয় তাহলে সংসার কেমন হবে? তা তো মহামুশকিল, মহামুশকিল। আমি একটা সস্তনী পরিবার নীতিশ আমাকে নিয়ে গিয়েছিল, বলেছিল যে মেজো তুমি একটা রান্না করো, আমার এখন ফাঙল চলছে। আর ফাঙল চলছে এবং বিরাট হচ্ছে দেখুন, না না, ও 7 দিন রান্না করে, আমি 7 দিন মাছ খাই। সবাই সস্তনীধারী, ও আবার 7 দিন মাছ খায় না, আমি তখন রান্না করি 7 দিন মাছ খায়। এরকম করে সব বউরা 7 দিন করে মাছ খায়, আবার সেটাও রান্না করে না, আবার 7 দিন করে মাছ খায় না, সেদিন 7 দিন রান্না করে। কি অসাধারণ সস্তানি পাল! আমি কি এরকম সস্তানি মানুষ জীবনে দেখেই নেই কখনো। তাই জন্য মনে হয় সৎসঙ্গ হোম ডেলিভারি চালু হয়ে গেছে, সৎসঙ্গ আরবান ক্লাব চালু হয়ে গেছে। এইরকম সস্তার ঠাকুর চাই। ঠাকুর বলেছিলেন যে তুই নিরামিষ খাস, বলে শুক্রবার। সুশীল চন্দ্র বসু ওখানে বসে আছে, ঠাকুর কানে হাতে, কি বলে শুক্রবার। সুশীলদার দিকে তাকে, সুশীলদা আমার ঘরের হেমায়তপুরে তো নিরামিষ সাহনের দীক্ষাই হতো, আমি একটু খোঁজ দিয়ে দেখেন তো এই শুক্রবারটা ঢুকাই দিল কেটা, আমার ঘরের মধ্যে শুক্রবারটা ঢুকাই দিয়ে কেটে একটু খোঁজ নিয়ে দেখেন তো।
সুতরাং আজকে আমাদের খোঁজ নিয়ে দেখতে হবে, প্রত্যেক বাড়ি বাড়ি খোঁজ নিয়ে দেখতে হবে, একে কানেকশন করতে হবে, আন্দোলনকে সংযত করতে হবে। কেননা আগামী দিনের একমাত্র পথপ্রদর্শক স্বচ্ছতা আন্দোলন, আগামী দিনের একমাত্র রেস্কিউ করবে স্বচ্ছতা আন্দোলন, আগামী দিনে সমস্ত মানুষের জীবনকে তৈরি করবে স্বচ্ছতা আন্দোলন। এক একটা সৎসঙ্গী দীক্ষিত মানুষ মাথায় হাত দিয়ে বলবে, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন, আপনার জয় জয়কারক হবেই, আলবাত হবে। একটা মানুষ যখন হাত দিয়ে, দীক্ষিত মানুষ যখন হাত দিয়ে বলবে আপনি ভালো থাকবেন, আলবাত ভালো হবে, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। এই শক্তি অর্জন করতে হবে। এই শক্তি না থাকলে আমরা বেশি দিন টিকতে পারবো না। দল আমাদের কাকতৌড়ার মতন পাছায় বাঁশ দিয়ে কিছুক্ষণ রাখতে পারে, পাছার বাঁশ সরে গেলে পরে ঢাক সরে মাটিতে পড়ে যেতে হবে। আর ওই শিকড় যার মাটিতে দিতে হবে, তাকে সরানো আমফান রাফাল সরাতে পারবে। শক্তি অর্জন করতে হবে। আর একমাত্র শক্তির পথ বিস্ময়, নাম আর গুরুর ধ্যান। আবার অনেক দিন ধ্যান করতে ইচ্ছে করে না, আমি ঠাকুরের ছবির দিকে তাকিয়ে থাকি, শুধু ছবির দিকে তাকিয়ে থাকি, বিভিন্ন ছবির দিকে তাকিয়ে থাকি। একটা সময় দেখি ভেতরে নাম হচ্ছে, ঠাকুরকে নিয়ে ভাববেনই, সবসময় বসে বসে নাম ধ্যান করতে হবে। আর নিজেকে ভাববেন না, ধ্যান হলো না, না বলো না, এগুলো নিয়ে আগে ভাবার দরকার। যা হচ্ছে হচ্ছে, যা হয়ে গেছে হয়ে গেছে। আগামী দিন নিয়ে কি করতে হবে, আমাদের 24 ঘন্টার মধ্যে নাম ধ্যান করতে হবে, নিজেকে দিতে মনিটর করতে হবে। এটা করতে করতে টাইম লিমিট করে কাজ করতে হবে। 6 মাসের মধ্যে আমি এখান থেকে ওখানে মুভ করে যাবো, 6 মাসের মধ্যে আমি এখান থেকে ওখানে মুভ করে যাবো, 6 মাসের মধ্যে আমি এতগুলো লোকের খবর নেব, 6 মাসের মধ্যে আমি এতগুলো লোকের সাথে সম্পর্ক রাখবো। দুগালা প্রত্যেক দিন সাক্ষাতে বা টেলিফোনে। দেখবেন কালেকশন বাড়ি বাড়ি গিয়ে যেতে হবে, পায়ের কাছে টাকা পড়বে, এরকম করে একটা খবর দেবেন, টাকা লোকে নিয়ে যাবে। সব প্রস্কুল, খালি পরিষেবাটা আমরা দিতে পারি। পরিষেবাটা দিতে পারলেই দেখবেন মানুষ সব তৈরি আছে। আপনাদের যা যা কার্য, আপনারা ভালো থাকুন। অঞ্জনা রপ্পন ঈশ্বর প্রসাদ মন্ডলের পরিবারের জয়, বিশ্বের জয়, মান হ্যাপেন জয়, বন্দে কুশল।